সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জামাতকে একটা ভোট দিলে 18 কোটি নামাজের সওয়াব পাওয়া যাবে, কিংবা জামাতকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত। সেই সূত্রে আজ বিএনপির মহাসচিব বলেছেন, জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক তারা, দেখিয়ে দিক কোথায় আছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই যুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার পরিণতি শুভ হয় না। রাজনীতির উপজীব্য বিষয় ধর্ম ও চেতনার ব্যবহার, এবং সাম্প্রতিক রাজনীতি নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ধর্ম ও চেতনার রাজনীতি। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জামায়াত ইসলামী, এবং ফারুক হাসান, মুখপাত্র গণ অধিকার পরিষদ। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে 2 দফা ভূমিকম্পন, উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা ও নরসিংদী। সকালে অনুভূত হয় মৃদু ভূমিকম্প, কাটছে না আতঙ্ক। নির্বাচনের দিনে গণভোট আয়োজনে চিঠি দিল সরকার, চ্যালেঞ্জ দেখছেন সিইসি। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা, জামায়াতের মুখে ভোট চাইলেও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি এনসিপির। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা। এবং শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি, চুরির 20 দিন পর ভাঙা ভল্টেই ফিরল কিছু অস্ত্র, ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুনের প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ধর্ম ও চেতনার রাজনীতি। সঙ্গত কারণেই আতিক ভাই, আপনাকে দিয়ে শুরু করতে হবে। আজকে বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন। তিনি যেটি বলেছেন, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক তারা, দেখিয়ে দিক কোথায় আছে। সাম্প্রতিক সময়ে আপনাদের বেশ কয়েকজন নেতার বক্তব্যের প্রেক্ষিতেই তিনি এই বক্তব্যটি দিয়েছেন। আসলে এই ধরনের বক্তব্য কি জামাত আসলে দিচ্ছে, নাকি এটি যারা দিচ্ছেন তারা ব্যক্তিগতভাবে দিচ্ছেন, নাকি দলের একটা সায় আছে এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন, সবাইকে আমাদের শুভেচ্ছা এবং আমরা সালাম জানাচ্ছি। দেখুন, এই বক্তব্যটি বিগত কয়েকদিন থেকেই বিএনপির বিভিন্ন নেতারা বলার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে আমাদের দলের সেক্রেটারি জেনারেল বিবৃতিও দিয়েছেন যে জামাত ইসলামীর কোথায় কোন নেতা এই বক্তব্য দিয়েছেন আপনারা প্রমাণ হাজির করুন। আমরা দেখলাম সেই প্রমাণ হাজির না করে একই কায়দায়, দেখুন এই বিষয়টি দলের নিম্ন শ্রেণীর কোনো নেতারা বললে এটাকে আমরা মানতে পারতাম। একটা দলের দ্বিতীয় শীর্ষস্থানীয় ব্যক্তি যখন গুজবে নির্ভর কথা বলেন, তখন আসলে আমাদেরকে রাজনীতিটা বুঝতে একটু সময় লাগছে। জামাত ইসলামী আমার নতুন কোনো সংগঠন এনসিপির মতো এসেই বললাম যে আসেন এখানে জান্নাত পাওয়া যাবে। জামাত ইসলামী একটা 75 বছরের পুরনো সংগঠন। তো আমরা যেই সংগঠন কখনোই যেতেও কথা বলিনি, হঠাৎ করে আমরা এই কথা কেন বলবো? এটি মূলত আসলে জামাতের বিরুদ্ধে বলার মতো কিছু নেই। এখন একটা তো ন্যারেটিভ দাঁড় করাতে হবে, সেই ন্যারেটিভ দাঁড় করানোর জায়গা থেকে এই কথাগুলো ওনারা মানে খুব প্ল্যান ওয়াইজই বলার চেষ্টা করছেন মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে ফেরানোর জন্য। দেখুন, জামাত ইসলামী দলটা হচ্ছে একটা ইসলামী দল। আমরা এই দল করি ব্যক্তি হিসাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, এবং দলীয়ভাবে আমরা আল্লাহর বিধানকে আমরা এই জমিনে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা মানুষকে জান্নাতের পথ দেখাই যে আপনি জামাত ইসলামীতে আসুন, ইসলামের বিধিবিধানগুলো আপনি মানুন, রাসূলের সুন্নাহকে আপনি মানুন,
ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে আপনি মানুন, এই পথে আপনি জান্নাত পেতে পারেন। আমরা মানুষকে জান্নাতের পথ দেখাই, কিন্তু জামাত ইসলামী করলে জান্নাত পাওয়া যাবে, কিংবা আমি আরেকটু বাড়িয়ে বলি যে জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই ধরনের কোনো কথা যদি জামাতের কোনো নেতা কথা বলে থাকেন, ওনারা আমার প্রমাণ হাজির, আমরা দেখব যে কোন নেতা এই কথা বলেছেন। দেখুন, জামাত ইসলামী এরকম কোনো সংগঠন না। কিন্তু আপনারা তো দু একজনকে সতর্কও করেছেন, দেখলাম। সেটা তো, কিন্তু আমরা কি এটা দলীয় কোনো স্ট্যান্ড? আমাদের দলীয় স্ট্যান্ড এখন কোনো ব্যক্তি বলেছেন, তাও জানি না কে বলেছেন, কিন্তু আমরা এটি একটি আমরা বলি যে আপনারা এই পথে আসুন, এটাই হচ্ছে আপনার জান্নাতের পথ, এদিকে আসলে আপনি জান্নাত পেতে পারেন। আমরা তাকে উপযুক্ত গড়ে তোলার চেষ্টা করি। জামাত করলে জান্নাত পাওয়া যাবে, এটা একটা ন্যারেটিভ জামাতের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি জনগণ জামাতকে ভালো করে জানে বুঝে, এই ধরনের ন্যারেটিভ উদ্দেশ্যমূলক এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে, এটা আমরা মনে করি এর সাথে জামাত ইসলামের সম্পৃক্ততা এবং জামাত দলগতভাবে এই ধরনের কোনো বক্তব্য কোথাও দিয়েছে এমন কোনো প্রমাণ কোথাও নেই। জি, পাপি আপা, আপনি আতিকুর রহমান ভাইয়ের বক্তব্য শুনলেন। তার যে মূল কথা, জামাত আসলে মানুষকে ইসলামের পথে ডাকে, কিন্তু জামাত করলে বা জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট পেয়ে যাবেন, এ ধরনের কথা আসলে তারা কখনোই বলেন না বা তারা এটাকে সমর্থনও করেন না। এই বক্তব্যগুলোকে কেন্দ্র করে বা যারাই ব্যক্তিগত পর্যায়ে দেন, সেটা নিয়ে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, প্রথম দ্বিমত হচ্ছে জামাত ইসলাম কোনো ইসলামিক দল না। জামাত ইসলাম ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হিসেবে এবং রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে, এবং মুসলমানদের যে আমরা ধর্মভীরু, আমাদের এই ইমোশনটাকে এটা একটা দুর্বলতা মনে করে তারা বিভিন্নভাবে ব্যাখ্যা অপব্যাখ্যা দিয়ে এটা কাজে লাগানোর চেষ্টা করে তাদের ভোটের বাক্সে। এটা আমি দীর্ঘ 86 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি এটা বললাম। উনি যেটা বললেন যে জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা কে বলছে, কোথায় বলছে? এইটা আমি তো বললাম যে 94 সাল থেকে শুরু করে 25 সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা সিটে বাড়িতে বাড়িতে তালিমের নাম করে মহিলা কর্মীরা এই কথা এই একবারে 94 থেকে 25 পর্যন্ত আমি শুনতেছি একই কথা, যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এবং ছোট ছোট কোরআন শরীফ নিয়ে ছোঁয়ায়, এবং সেই মেয়েগুলো ইসলামিক জ্ঞানে কতটুকু দীক্ষিত, কতটুকু তার শিক্ষা দীক্ষা কতটুকু কি জানি না, তারা উন্না বিসা ইয়ানতের পয়সা নিয়ে নিচ্ছে, নাহলে মুষ্টি চাল নিচ্ছে। আর এই সমস্ত মহিলাদেরকে বাড়িতে বাড়িতে যে স্বামীর অনুপস্থিতিতে একটা উঠান বৈঠকের নাম করে তারা দীর্ঘদিন যাবৎ করে আসতেছে। এখন তাদের যে নারী সংগঠন আছে, এগুলো তো প্রকাশ্যে আসে না, এদের নাম ধাম নেতৃত্বস্থানীয় কোনো ব্যক্তির ভিতরে কিন্তু এরা পড়ে না, কিন্তু এদের ইসলামিক তালিমটা এদের সংগঠনই সম্ভবত আছে, এবং তারা যে মানুষকে এইভাবে ওনাদের পক্ষ থেকে এগুলি বোঝাচ্ছে। এখন আমাদের কারোর বিপক্ষে বোঝালে অসুবিধাটা কোথায়? না, অসুবিধা তো আছে। জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে? জান্নাত কি কারোর হাতে ঠিকাদারি না এজেন্ট আল্লাহ তাআলা নিয়োগ করছে কি কোনো সংগঠনকে? জমক সংগঠনে ভোট দিলে তুমি জান্নাত পাবা? কোনো ঠিকাদার এজেন্ট আল্লাহ তাআলা নিয়োগ দেয় নাই। তাহলে এটা তো আল্লাহর সাথে শিরক করা হলো, আল্লাহর ক্ষমতার অপব্যবহার করা হলো। এটি তো আতিকুর রহমান ভাই বললেন যে এটি তো তারা বলেন না। না, বলে, 100% বলে। এখন উনি প্রমাণ চাচ্ছেন এর। এখন মহিলাদের ভিতরে মহিলারা যখন এই ক্লাসগুলো করাবে তালিম, তখন ওখান থেকে ছবিগুলো তুলে নিয়ে আসতে হবে। আমার চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে নায়েবে আমির লতিফুর রহমান, যখন উনি কাঁঠাল মার্কা প্রতীকে 22,000 উনি ভোট করছে, তখন উনি বলছেন যে কাঁঠালে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। তারপরে ওনার উপজেলার চেয়ারম্যান মোখলেস সাহেব উড়োজাহাজে মোটরসাইকেলে ভোট করছে, তখন বলছে মোটরসাইকেলে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এবং দেলার হোসেন সাইদির ফাঁসি মওকুফ করা যাবে। আর যখন উনি 2001 সালে দাঁড়িপাল্লায় ভোট করছেন, তখন বলছে দাঁড়িপাল্লায় ভোট করলে এখানে জান্নাত পাওয়া যাবে। তখন আমরা বলছি যে ওনারা যখন যে প্রতীক নিবেশে প্রতীকে যদি জান্নাত পড়তে পড়তে গোছানো থাকে, তো এটা তো ইসলামের বিধান হলো না। এবং জামাত ইসলাম নিজেদেরকে ইসলামিক সংগঠন হিসেবে দাবি করতে কিন্তু পারে না। এখন ফেসবুকে গোলাম পরওয়ার সাহেবের বক্তব্য, যেটা আমি নিজে দেখেছি, যে উনি বলেছেন যে এই নির্বাচন শুধু নির্বাচন না, গণতন্ত্র রক্ষা নির্বাচন না, এই নির্বাচন হচ্ছে ইসলাম রক্ষার নির্বাচন। তাহলে এখন ইসলাম রক্ষা করতে যে হিন্দু ভাইরা এই দাঁড়িপাল্লাকে ভোট দিলে হিন্দু ধর্ম রক্ষা কি হবে? কারণ ওনারা একটা ধর্মে বিশ্বাসী, আর ইসলাম ধর্মের আর একটা ব্যাপার বিশ্বাসী। তাহলে ইসলাম রক্ষার নির্বাচনে তো মুসলমানরাই ভোট দিবে না, এই জামাত ইসলামের ইসলাম রক্ষার ভোট। কারণ জামাতুল ইসলামের রক্ষা তো ওনারা জান্নাতুল ফেরদৌসে ঠিকাদারি নিছে, কোরআন শরীফ ছোঁয়া আছে, ওনারা ভোট চান। এবং কয়েকদিন আগে একটা ওয়াজ ছিলাম যে স্বয়ং খোদা নেমে এসেছে জামাতকে জিতার জন্য, স্থানীয় ভাষায় ওয়াজ করে বলতেছে যে স্বয়ং খোদা নেমে এসেছে
জামাতকে জিতার জন্য। আবার আজকে আরমান সাহেবের শুনলাম যে এই ভূমিকম্প মোকাবেলার জন্য আপনারা জামাতকে ভোট দেন। আল্লাহর সৃষ্ট ভূমিকম্প মোকাবেলা করার জন্য জামাতকে ভোট দেন, জামাত ক্ষমতায় গেলে সব হবে। কিন্তু আবার ইসলামী ছাত্র শিবিরের আরেকটা বক্তব্য এখন শুনলাম, সেই বক্তব্যটা কি উনি আসলে এইভাবে দেন নাই জামাতকে ক্ষমতায়, মানে আমি পুরো বক্তব্যটা শুনেছি বা দেখেছি, আমি ইউটিউবে গোটা দিয়ে শুনেছি যে ভূমিকম্প হচ্ছে যে মোকাবেলা করার প্রয়োজন, মোকাবেলা করতে গেলে জামাতকে ভোট দিবেন, জামাত হচ্ছে সরকার গঠন করে ভূমিকম্পের সমস্ত বিষয়বস্তু মোকাবেলা করবে। এখন যারা জান্নাত দেওয়ার ক্ষমতা রাখে তারা তো একটা ফুঁক দিয়ে ভূমিকম্প চালু এবং বন্ধ করার মতো আলেম আছে বলে আমার মনে হয়, এদের এলেম আছে। আর আমি একটু আগে যেটা দেখলাম যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি কিনা দেখলাম, ইসলামী ছাত্র শিবির ছবি দিয়ে বলছে যে বিদেশে থেকে দল পরিচালনা করেন কিন্তু ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না। একটা রিক্সাওয়ালা স্বপ্ন দেখে যে আগামী দিনে আমি একটা সুন্দর বিছানায় শুয়ে থাকবো, প্রতিদিন মুরগির মাংস দিয়ে ভাত খাবো। স্বপ্নকে যখন নিঃশেষ করতে চায়, স্বপ্ন দেখা যখন বন্ধ করতে চায়, জামাত ইসলাম তো ক্ষমতায় আছে, ও ক্ষমতাতে যে আছে তার আসার তো দরকার নাই। জি জি ফারুক, যেই বক্তব্যগুলো দুজনের কাছ থেকে আসলো, আপনার কাছে একটু জানতে চাই, এই যে সামনে তো নির্বাচন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই নির্বাচনকে কেন্দ্র করে সব দলই এখন মোটামুটি নির্বাচনমুখী, যে যার মতো প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, কেউ ইসলামের কথা বলছেন, কেউ আবার আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। এই যে ভোট চাওয়ার ক্ষেত্রে ধর্ম এবং চেতনা, এখন তো আবার জুলাই চেতনার কথাও আসছে, এই রাজনীতিটা আসলে কেমন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুইজন অত্যন্ত বিজ্ঞ সহ আলোচককে। আসলে দেখুন, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একবারেই সন্নিকটে, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই এই নির্বাচন হওয়ার কথা। তো নির্বাচনের ট্রেনে মোটামুটি আমরা সবাই, হয়তো মুখে অনেকেই বলে এক, বাস্তবে হয়তো ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বা আছে, কিন্তু সবাই আমরা নির্বাচনমুখী, এ নিয়ে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। এখন যেহেতু নির্বাচন সন্নিকটে, নির্বাচনে প্রত্যেকেই চাইবে ভোটারদের মন জয় করার জন্য, ভোটারদেরকে তাদের দলের দিকে, তাদের মার্কার দিকে নিয়ে আসার জন্য, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, এটাকে আমি ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি না। তবে আমার আজকের এই আলোচনাটা আমি টোটালি ভিন্ন অ্যাঙ্গেল থেকে একটু দেখি বা আলোচনা করতে চাই। যেমন ধরেন, নির্বাচনের ভোটের মাঠে এখন কেউ আল্লাহর নামে, কেউ জান্নাতের টিকিট দেওয়ার নামে, কেউ আবার জান্নাত জাহান্নাম, কেউ আবার ধরেন যে ভোট দিলে আমরা এই দিব, সেই দিব, সেতু দিব, রাস্তা দিব, ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমরা শুনছি আর কি। বাস্তবে কে কি বলেছে আই ডোন্ট নো। মানে আমার বক্তব্যটা আসলে নির্বাচনটা 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য অত্যন্ত জরুরি যে একটা বিষয়, এ বিষয়ে আমরা কতটা কনসার্ন, কতটা এই বিষয়ে আমরা আসলে সচেতন, সজাগ এবং সতর্ক। আমি বারবার বলার চেষ্টা করছি, ভাই নির্বাচনের মাঠে সবাই নামছেন, ভালো কথা, কিন্তু মনে রাখতে হবে নির্বাচনের মাঠে আপনি একবারে ভূমিকম্প শুরু করে দিয়ে 9 মাত্রার, কিন্তু ভিতরে ভিতরে আপনার বদমাশি আছে, যাতে নির্বাচনটা যথাসময়ে না হয়, তাহলে কিন্তু মহাবিপদ, দেশের জন্য বিপজ্জনক এক পরিস্থিতি নিয়ে আসবে এবং দেশ ও জাতির কল্যাণে, মানে জাতির জন্য মহা এক অমঙ্গল আমাদের সামনে কিন্তু অপেক্ষা করছে। এই জন্য আমি বলছি যে আপনি নির্বাচনের জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, ভোটারদের মন জয় করার জন্য যত ধরনের কলা কৌশল অ্যাপ্লাই করা দরকার সবগুলো আপনি অ্যাপ্লাই করছেন, ভেরি গুড, ভেরি ফাইন, এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু আপনার তো সেই নির্বাচনটা করতে হবে। আপনি ধরেন যে বিয়ের জন্য একবারে মহা ধুমধামে যত ধরনের আয়োজন, লাল বাতি, নীল বাতি, সবুজ বাতি, ডেকোরেশন, চেয়ার, মাইক, সব আয়োজন করলেন, কিন্তু আপনি বিয়েটা করতে চাচ্ছেন না। আপনার ভিতরে ভিতরে সুপ্ত বাসনা আছে যে আমি শেষ মুহূর্তে গিয়ে বিয়ে করব না, বাট বিয়ের যত আয়োজন সেটা চলতে থাকুক, তাহলে তো মহাবিপদ। তা আসলে বাস্তবিক যে অবস্থা, বাস্তবিক যে প্রেক্ষাপট, আমি এই জন্যই বলছি যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করার জন্য প্রত্যেকটা দলকে মুখে এবং অন্তরে এই বিশ্বাসটা কতটুকু আছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে, জনগণের মধ্যে ইতিমধ্যে রয়েছে, যে আসলে নির্বাচন নিয়ে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল শতভাগ আসলে সেই সলিড একটা পয়েন্টে আছে কিনা। আমি এই জন্য বলছি যে ভাই, আমি আসলে এই জান্নাত জাহান্নাম বা ওই রাস্তাঘাট এই করে দেবো সেই করে দেবো সেদিকে যেতে চাই না। আমার বক্তব্য ভেরি ক্লিয়ার, যথাসময়ে নির্বাচন আমাদের লাগবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, আসলে এই দেশ একবারে মারাত্মক একটা বিপজ্জনক পরিস্থিতিতে থাকবে। কথা বলছিলেন না যে অনেকেই মুখে নির্বাচনের কথা বলছে কিন্তু অন্তরে বাধা দেয়। আমি তো এটাই বললাম, যেমন ধরেন এরা কারা, এটা তো কর্মকাণ্ড কার্যক্রমের মাধ্যমে আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন, নিজে আপনি প্রমাণ পেয়ে যাবেন। যেমন ধরেন, যেমন আমি আপনাকে উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি তারা কারা। যেমন ধরেন, আমরা সবাই বলার চেষ্টা করি যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য কি দরকার, এটি নিরপেক্ষ প্রশাসন দরকার, পুলিশ দরকার,
নির্বাচন কমিশনকে নিরপেক্ষ দরকার, সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। এখন আমি পুলিশ বাহিনীকে নিরপেক্ষ থাকতে বলছি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের জন্য, একই সাথে আমি আমার লোককে ওই পুলিশের বড় বড় চেয়ারে বসানোর চেষ্টা করছি। আমি নির্বাচন কমিশনকে দলের নিরপেক্ষ থাকার জন্য বারবার মিডিয়াতে গলাবাজি করছি, বক্তব্য দিচ্ছি, আবার ভিতরে ভিতরে আমি নির্বাচন কমিশন আমার কথা না শুনলে আমি একবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডাক দিচ্ছি। তো এরকম যদি হয় অবস্থা যে আমি চাই এক, বাস্তবে করি আরেক, তাহলে তো ভাই একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে না। আপনি যেমন পুলিশ বাহিনীতে দল নিরপেক্ষ ব্যক্তিদের প্রমোশন চান, চেয়ারে দায়িত্বে চান, ঠিক একইভাবে এটাও ইনসিওর করতে হবে যে আমার মতাদর্শের, আমার দলের লোক যাতে ধরেন যে চেয়ারে বসানোর জন্য আমি কোনো পায়তারা না করি, পিছন থেকে চাপ তৈরি না করি, প্রেসার ক্রিয়েট না করি। এই জিনিসটা যদি আমরা নিশ্চয়তা দিতে পারি প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষ থেকে, তাহলেই কিন্তু একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। আজকে দেখেন সরকার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন প্রত্যেকটা জায়গায় এই বক্তব্যগুলো আসছে না, যে নির্বাচন কমিশনকে তো অনেকেই বলছে যে নির্বাচন কমিশন এখন নিরপেক্ষতার জায়গা অনেকটাই হারিয়েছেন। এই যে কিছুদিন আগে আরপিও সংশোধন করলো নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের প্রধানতম দায়িত্ব যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে নির্বাচন কমিশনের প্রধানতম স্টেক হিসাবে, অংশীদার হিসাবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ইলেকশন কমিশন এটা কোথায় আছে? পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে, এটা তো একটা নর্মস। ইলেকশন কমিশনের যে অলিখিত এটা সবকিছু আপনি নিয়মের বেড়াজালে আইনের মধ্যে লেখা থাকতে হবে বিষয়টা এমন নয়। নির্বাচন কমিশন একটা দীর্ঘদিনের আমাদের একটা সিলসিলা মেইনটেইন করে আসে। নির্বাচন কমিশনের দীর্ঘদিনের একটা ঐতিহ্য আছে। জি, সেই ঐতিহ্যের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে নির্বাচন কমিশন আরপি হোক বা অন্য কোনো আইন যদি সংশোধন করতে চায় বা করতে যায়, অফকোর্স অবশ্যই এটা তাদের নর্মসের মধ্যে পড়ে যে তার প্রধানতম স্টেক হিসাবে, অংশীদার হিসাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ নির্বাচন কমিশন কাকে নিয়ে কাজ করে? নির্বাচন কমিশন রাজনৈতিক দল এবং জনগণকে নিয়ে কাজ করে। এখন রাজনৈতিক দল আর জনগণের সাথে আলোচনাই যদি না করে, তাহলে এই নির্বাচন কমিশন জনগণের কল্যাণে কোনো ভূমিকা রাখতে পারবে না। ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন আপনার কাছে আবার আমি এই জন্য আমি আসলে আমার বটম লাইন বক্তব্য একটাই ভাই, আমি জান্নাত জাহান্নাম, উন্নয়ন, এটা সেটা, শেল্টার মেল্টার অনেকেই দেখছি যে ভোটের মাঠে ধরেন যে বিজয়ী হওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে পর্যন্ত শেল্টার দেওয়ার জন্য যত ধরনের কলাকৌশল করছে। অনেকে দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে মুখে একটা কুলু পেটে দিয়েছে, কোনো কথা বলবে না কেন? আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের যেটা ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকটা তাদের বিরুদ্ধে চলে যেতে পারে। তো এই যদি হয় আমাদের অবস্থা যে মুখে এক, বাস্তবে আরেক, এরকম মুনাফিকি আচরণ আমাদের মধ্যে থাকলে, সেটা আমি হই, ভাই হোক বা তারা হোক, যে কোনো পলিটিক্যাল পার্টি, তাহলে ওই পার্টির মাধ্যমে জনগণের কল্যাণ তো বহুত দূরের কথা, আপনার কাছে জাতির জন্য বিপজ্জনক পরিস্থিতি। অ্যাডভোকেট আতিকুর রহমান, যেটি পাপি আপা বলছিলেন যে ইসলাম রক্ষার নির্বাচন, যেটি আপনারা নেতারা অনেক সময় বলে থাকেন, সেটি পাপি আপা বলছেন জামাত ইসলামকে ভোট দিলে বা জামাত ইসলাম জিতে গেলে ইসলাম রক্ষা হবে, জামাত ইসলাম হেরে গেলে ইসলামের পরাজয় হবে, এরকম কিছু নাকি? দেখুন, আমাদের নেতারা বিভিন্ন বক্তব্য দেন, যেটা জামাত ইসলামী বলছে একটা ইসলামী দল, যদিও আমাদের পাপি আপারা নতুন করে এখন ফতোয়া জারি করছেন। বাংলাদেশে মুফতি হতে হলে তার কিছু একাডেমিক যোগ্যতা লাগে, ওনারাও ফতোয়া দেন, ওরা আমাদের সালাউদ্দিন ভাইও ফতোয়া দেন। মুফতি জায়গার দায়িত্বটা কোথায় তা কিন্তু আমরা বুঝি না। তো ওনারা যদি হাজারবারও বলেন জামাত ইসলামী দল নয়, ওরা লাখবার বললেও কিছু অসুবিধা নাই আমাদের, আরও মানুষ বুঝবে না আসলে। কিন্তু ওনারা বলছেন আসলে জামাত সত্যিকার আতিক ভাই জানার জন্য জাস্ট মানে আপনাদের গঠনতন্ত্রে কি মানে জামাত ইসলাম, ইসলামী দল এরকম কিছু আছে? আমরা সেই ডিবেটে যাই, আমরা জিজ্ঞেস করা কি জানার জন্য, আমি নিজে পড়ি নাই। আমরা যেহেতু ইসলামী আদর্শ কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদের দলটা পরিচালিত হয় এবং সেই বিধানগুলো মেনেই কিন্তু আমরা কি করি, রাজনীতি আমরা করছি। সুতরাং সেই আলোকে ইসলামের মূল ভিত্তিটাকে বেস করে জামাত ইসলামী পরিচালিত হয়। আমরা কোনো মানব রচিত কোনো মতবাদ কিংবা অমুক কোনো ব্যক্তির আদর্শ, অমুক কোনো ব্যক্তির মূলনীতি আমাদের গঠনতন্ত্র দিয়ে আমরা আমাদের দলটাকে পরিচালনা করছি না। দেখুন, আমাদের নেতারা বক্তব্য দিয়েছেন বিগত সময়ে বাংলাদেশে যারাই যখন ক্ষমতায় এসেছেন, ধরুন যদি বিগত আমরা 15 বছরের কথা বলি, আওয়ামী লীগ জামাত ইসলামী বিরোধিতা করতে গিয়ে তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। আমাদের কালচারাল অঙ্গন বলেন, আমাদের শিক্ষা সেক্টর বলেন, সব জায়গাতে মূলত মানে এটা যাতে করে ইসলাম সেখানে না থাকতে পারে, তারা সে কাজটি করেছে। তো আমরা যেটা মনে করি, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই এবং সেই কল্যাণ রাষ্ট্রের পরিচালনার ভিত্তি হবে কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে। আমরা এর বাইরে গিয়ে অন্য কোনো দৃষ্টিভঙ্গির সামনে এসে কল্যাণ রাষ্ট্র পাওয়া যাবে, এটা আমরা মনে করি সঠিক নয়। বরং কোরআন সুন্নাহ, ইসলামিক গাইডলাইন, আল্লাহ রাসূলের আদর্শ যে দিকগুলো বলেছেন সেগুলোকে আমরা ফলো করে মানুষের জন্য একটা কল্যাণ, একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমরা সংগ্রাম করছি। দেখুন, যেটি আমাদের আপা বলেছেন, ইদানিং আমরা দেখি বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগের মধ্যে কিছু ফেক ফটো কার্ড তৈরি হয়
পরবর্তীতে সেটা আবার ওই পত্রিকা বলে আমাদের না। আমরা দেখি ওনারা অনেকে সাবেক এমপি ছিলেন, অনেক বড় দায়িত্ব পালন করেন, সেই ফেক ফটো কার্ডকে ওনারা রেফারেন্স দিয়ে কথা বলেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কোথায় কে কী বলেছেন, আদৌ সেটা সত্য কিনা সে সত্যতাকে যাচাই না করে মিডিয়ার সামনে বলে দেন, এটা আসলে আমাদের জন্য নতুন করে চিন্তার বিষয়। আমরা কোথায় সেখানে যাচ্ছি। দেখুন ইদানিংকালে আমরা খেয়াল করলাম এক সময় প্রবলেমটা যেখানে হয়েছে, দেখুন বাংলাদেশের এখন নারীরা অনেক পরিবর্তন হয়েছে। বিএনপি মনে করেছিল দেশের নারীরা মোটামুটি মানে তাদের প্রতীকে সমানে ভোট দেবে, তারা বুঝেছে 5ই আগস্টের পরে নারীদের মধ্যে সে অবস্থানটা পরিবর্তন হয়েছে। বাংলাদেশের নারীরা এখন আর কোনো দলীয় প্রতীকে বললেই ভোট দিবে, বরং তারা এখন সচেতন হয়েছে এবং তারা বুঝতেছে কারা দেশের জন্য কল্যাণে ভূমিকা রাখছেন। সেই জায়গাটাতে আমরা দেখলাম যেই কাজটা আওয়ামী লীগ করেছিল বিগত সময়ে আমাদের মহিলা জামাতের বিভাগের কাজে, এখন নানা জায়গাতে আপনারা নিউজে দেখেছেন ওনারা বাধা দিচ্ছেন। আমার সংসদীয় এলাকায় আমি মিটিং করলাম, মহিলা ভোটার সমাবেশ করার পরে এসে হুমকি দিচ্ছে, এখানে আপনারা কেন জামাতকে পারমিশন দিলেন? তার মানে আপনি করলে সবই করতে পারেন, জামাত করলে সমস্যা। এই যে একটা ফ্যাসিবাদী মানসিকতা, এই মানসিকতা নতুন বাংলাদেশে আমরা কিন্তু ওনাদের মধ্যে কিছুটা খেয়াল করছি। দেখুন আমরা মহিলাদেরকে আমরা বুঝাই, আমাদের তালিম আছে, তরবিয়ত আছে, মহিলাদেরকে ইসলাম মানার বিধানগুলো আমরা শিখাই, ওনারা শিখাক, অসুবিধা কী আছে? ওনারা কাজ করুক। রাজনৈতিক মাঠে একজনকে বাধা দিয়ে অমুক এটা অমুক হবে না, আপনি ব্যাপারটা বুঝান। তাহলে মহিলারা বিশ্লেষণ তারা কোন দিকে যাবেন? আপনার কোনো আদর্শ নাই, উদ্দেশ্য নাই, খালি বক্তব্য, অমুক জায়গায় ভোট দাও, আমরা এই করবো সেই করবো, ভোগ কেস করবো আমরা। তবে ওনাদের বক্তব্যের কোনো খোরাক মহিলারা পাচ্ছে না বলে এখন ওনারা রেসপন্স পাচ্ছে না। জামাত যখন দেখুন জামাতে যারা মহিলারা কাজ করেন সব শতভাগ এডুকেটেড মহিলারা আছে, তারা যখন কথা বলেন, পিএইচডি হোল্ডার অনেক নারী আমাদের নেত্রী আছেন, আমাদের সেখানে মানে হলো অনেক চিকিৎসক আছেন, মহিলারা মন খুলে কথাগুলো শুনে তারা অভিভূত হয়ে যায়। আর ওনারা গিয়ে গদবাদা মুখস্থ বক্তব্য বলেন। এই জামানায় এসে, এই সময় এসে নতুন বাংলাদেশে ওই গতানুগতিক পুরনো বন্দোবস্তের বক্তব্য দিয়ে আকৃষ্ট করে যে মানসিকতা, ওনারা এখানে ব্যর্থ হয়েছেন বলেই এখন জামাতের যে সম্ভাবনা, যে সুযোগ, মানুষ যেভাবে ঝুঁকছে জামাতের দিকে, বিশ্ববিদ্যালয়ে তোমরা অনেক চেষ্টা করার জন্য নেগেটিভ করছো না, যেভাবে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা শিবিরকে ভোট দিয়েছে, সমর্থিত প্যানেলকে। আমরা মনে করি বাংলাদেশের আগামী নির্বাচনের ফলাফলটা তারই একটা ইঙ্গিত বহন করে। ওনারা আগে ভেবেছিলেন কি জামাতের তো কোনো ভোট নাই, ওনারা নিঃসন্দেহে ওনারা নিজেরা মানে জরিপ ওনারা করেছেন। এই জরিপগুলো ওনারা বুঝতেছেন আসলে বাংলাদেশের মানুষ আগের জায়গায় নাই। এখন আর কাউকে কোনো মন বোলানোর কথা দিয়ে অমুকের আসেন এই দিয়ে এখন আর মানুষের মন জয় করে ভোটের বাক্স ভরাট করা যাবে না বলেই দীর্ঘদিন একসাথে আমরা জোট করেছি, আন্দোলন করেছি, বহু মিছিল আমরা বিএ অফিসের সামনে আমরা করেছি, একসাথে আমরা ময়দানে লড়াই করেছি। এখন এসে নতুন করে তা আপনি যাদেরকে দীর্ঘদিন আমি একসাথে মানে বন্ধুত্ব করেছেন, এখন আমরা এত খারাপ, এগুলো আপনি এতদিন আমাদেরকে বলেন না কেন? এখন নতুন করে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি মনে করেন যে না এখন তো আমার তো এখানে আমি ক্ষমতা আসবো, জামাত ইসলামী কে আবার আমার ক্ষমতা ভাগ বসাতে পারে? আলটিমেটলি জনগণ চয়েস করবে আগামী দিনে কারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আসবে। জি, দীর্ঘদিনের বন্ধুত্ব এখন হ্যাঁ, আমরা এখন এখানে আমি এত একটা কথা খারাপ বলি হয়ে যে গেল। আমি ফটোকার্ড দেখে বক্তৃতা রাখি না। গোলাম পরোয়ার সাহেবের নিজের কণ্ঠ, এখন ওনার কণ্ঠ যদি জালিয়াতি করে থাকে তাহলে ওনাকে বিবৃতি দিতে হবে। যেমন উনি একটি বললেন যে আরে বড় লোকদের কাছ থেকে টাকা নিবেন, চাঁদা নিবেন, ইয়ানত তো আপনারা দেন, বলবেন যে টুকরি দিয়ে ডালি পাল্লা বানাবো, দাড়ি পাল্লা টাঙবো, এইভাবে বলে বলে নিবেন। এখন ওনার কণ্ঠ তো উনি ধানের শেষে ভোটে চাইছে, সেই কণ্ঠ তো আমি চিনি। এখন উনি টুকরি দিয়ে দাড়ি পাল্লা বানায়, ইয়ানত তো দিচ্ছেন, বড় লোকদের কাছে চাঁদা নিতে হবে। এই কণ্ঠের সাথে আমি তো অন্তত পক্ষে মাদ্রাসা থেকে আমি 3 পাস না, ওনাদের ডাক্তার আছে, অমক আছে, তমক আছে, আমরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা সুপ্রিম কোর্টের আইনজীবী, অথবা আমাদেরকে তো অশিক্ষিত বললে হবে না। আর আমি একবার স্পেসিফিক আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে যে ঘটনাগুলো ঘটেছে, যারা ঘটিয়েছে নাম ধরে বলে ফেললাম। এরপরে এখানে নতুন এটা কোনো না, চাঁপাইনবাবগঞ্জে কোনোদিনই জোট হয় নাই বিএনপির সাথে জামাতের। ওখানে জামাতের মতো ভোট করে, বিএনপির মতো ভোট করে। অতএব আমি তাদেরকে যেটা দেখেছি সেটাই আমি বললাম। চুয়াডাঙ্গা দাড়িপাল্লা টাঙাতে যে স্বামী স্ত্রীর জমিতে মারামারি করে দুজনের মাথা ফাটিয়ে দিল আর দাড়িপাল্লা প্রতীক টাঙাতে। তাহলে এই যে নতুন বন্দোবস্তের কথা বলে জামাতে ইসলাম তো ওই লাউ কদুর মতো একই অবস্থাতে কিন্তু আছে, কিন্তু বলার সময় তারা এটা বলে দিচ্ছে। এখন আরও রাজনৈতিক দলের এই কারণে আমি সংস্কার চাচ্ছি 1.5 বছর থেকে টকশো এসে, যে ইসলামকে কোনো রাজনৈতিক সংগঠন ব্যবহার করতে পারবে না। আজকে ইসলামের কত মত পার্থক্য আছে। কেউ বলে জামাত ইসলাম মওদুদি বাদের, আর আমরা হচ্ছে মদিনার ইসলাম। তো মওদুদি বাদের ইসলাম, মদিনার ইসলাম, আলেম ওলেমারাই কিন্তু বলে। আমরা শায়েকও না, আলেমও না, ওলেমাও না, আমরা ট্র্যাডিশনাল মুসলমান। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা যাবে না।
ইনকামটা হালাল খেতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পবিত্রতার সাথে চলতে হবে, যতটুকু পারা যায় পর্দা মেয়েদের মেনে চলা যাবে, যত চলতে হবে, যতটুকু মানতে পারবো না আল্লাহর কাছে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। এই হচ্ছে আমি ট্র্যাডিশনাল মুসলমান বাংলাদেশের অধিকাংশই। এখন ওনারা যে কথাগুলি বললেন যে সব হচ্ছে ভেক, সব বানানো, সব এই সে, এগুলো একটাও বানানো না, সবই সত্য। আজকে আরপিও সংশোধন হলো, আরপিও সংশোধন যে হলো, যে জোট করলেও প্রতীক যেই দলে সেই দলের থাকবে, জোটের প্রতীক হবে না। তাহলে দাড়িপাল্লা নিয়ে তো জামাত ইসলাম এতদিন যাবৎ বিএনপির সাথে ভোট করলো, এখন মতিয়ার রহমান নিজামী সাহেব দাড়িপাল্লা নিয়ে ধরেন ফাঁসি হলো ধানের শীষ নিয়ে, তারপরে হচ্ছে কাদের মোল্লা সাহেবরা, মুজাহিদি সাহেবরা ভোট করেছেন ধানের শীষ নিয়ে। এখন ধরেন দাড়িপাল্লা যদি জান্নাত হয়, তা ধানের শীষ নিয়ে ওনারা পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে গেলেন। এখন আপনি কি করবেন ওখানে? আপনি তো দাড়িপাল্লা ঢোকাতে পারছেন না, ধানের শীষও বের করতে পারছেন না। হঠাৎ করে যে পরিবর্তন হলো আরপিওতে, কোন রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা করে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটা নিল? এইটা একটা প্রশ্ন আমার। আর প্রশাসন টোটাল সেট আপ জামাত ইসলামের সপক্ষে। আপনি যদি উদাহরণ চান, আমি আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার কথাই বলবো, যে সেইখানে দেখেন একজন সোশ্যাল ইসলামিক ব্যাংকের কর্মকর্তা, সোশ্যাল ইসলামিক ব্যাংকে অলমোস্ট জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ছেলেরাই চাকরি পায়, এবং সেখানে 2020 সালে ইকোনমিক ক্যাডারে অ্যাডমিশন দিয়ে বিসিএস দিয়ে সে আসলো। দেখেন একটা মানুষ 15 দিন আগে 27/10/2025 তারিখে একটা নিয়োগ দিল। নিয়োগ তারপর নয়া দিগন্ত জামাত ইসলামের দলীয় পত্রিকায় নিউজ বেরোলো যে শেখ হাসিনা ওয়াজেদের প্রধানমন্ত্রীর দপ্তরের একটা পাওয়ারফুল অফিসারকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলো। বলার সাথে সাথে শেখ হাসিনার জাজমেন্টের দিন এই নিউজ আসছে, কিন্তু নিউজ আমরা পড়ে জানতে পারলাম যে চাঁপাইনবাবগঞ্জের ডিসি অমুক। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ নিয়ে মাথা ব্যথা কি বাংলাদেশের কোথায় কি হচ্ছে স্পেসিফিক মাথা ব্যথার কোনো কারণ হয়? ওমা, হঠাৎ দেখি 27/10/2025 তারিখে যাকে নিয়োগ দেওয়া হলো, তাকে শেখ হাসিনার রায়ের দিনকে রাতের বেলা তাকে হচ্ছে রাত 3টার সময় একজনকে পাঠানো হলো সেই ইকোনমিক ক্যাডারের ওই ইসলামিক সোশ্যাল ইসলামিক ব্যাংকের যে কর্মকর্তা, বিসিএস দিয়ে আত্মীকরণের মাধ্যমে 500 মার্কের পরীক্ষা দিয়ে যিনি হচ্ছে বিসিএস আসছেন, আর যারা অ্যাডমিন ক্যাডারে থাকে তারা 1100 মার্কের পরীক্ষা দিয়ে আসে। তাহলে কোন মহা উদ্দেশ্যে এই রাতারাতির ভিতরে বাংলাদেশে অনেক জায়গায় ডিসিএসপি ইসলামী ছাত্র শিবির সমর্থক ব্যক্তিদেরকে সেট আপ করা হলো? এটা আমি বর্তমান সরকারের কাছে জানতে চাই। এই সরকারের প্রথম সংস্কার করা উচিত ছিল দলীয় এবং তাদের নিজেদের। তারা, আমি তো চাঁপাইনবাবগঞ্জে জামাত বিএনপি কম্পিটিশন, এখানে যদি কথার কথা আওয়ামী লীগ অফিসে চাকরি করে প্রধানমন্ত্রীর দপ্তরের, সেইখানে কোনো ব্যক্তিকে যদি সেখানে হচ্ছে নিয়োগ দেয়, তো সেইখানে তো আপনার আওয়ামী লীগ তো ভোট করছে না, ভোটের বাইরে নিষিদ্ধ সংগঠন, এখানে সমস্যার কিছু নাই। এখানে বিএনপির কোনো প্রশাসক দেওয়ার সমস্যা আছে, জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো ব্যক্তিকে দেওয়া কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তাহলে এই কাজটি যে প্রশাসন করলেন, আরপিও সংশোধন করলেন, রীতিমতো প্রতীক দেওয়া যাবে না বলে কারুর সাথে আলোচনা না করে, এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে একটা অলৌকিক ব্যাপার। এই যে আপনার কুষ্টিয়ার যাকে নমিনেশন দিচ্ছে জামাত ইসলামের আমির হামজা, উনি বলছেন না যে আরে আল্লাহর আকাশ থেকে অলি নামে এসেছে রে, ডক্টর ইউনূস অলি নামে এসেছে। এখন এই অলিদের দিয়ে কোন যে তুগলুকি ঘটনা ঘটাচ্ছে লোকচক্ষুর অন্তরালে, সেটা রাজনৈতিক সংগঠন জানতে পারছে না, মানুষও জানতে পারছে না, ভোটারও জানতে পারছে না। অন্তর্নিহিত বিষয়টা জানছে শুধু জামাত ইসলাম আর এই বর্তমান সরকার আর বর্তমানে নির্বাচন কমিশন। ফারুক, রাজনৈতিক চেতনার ব্যবসা যারাই করেন তাদের পরিণতি শুভ হয় না, এই মন্তব্যটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরিণতি আসলে কি শুভ হয় কখনো? ধন্যবাদ আপনাকে। না, উনি যথার্থই বলেছেন যে আসলে যারা চেতনার ব্যবসা করে এবং চেতনাকে বিক্রি করে ধরুন যে নিজেদের আখের গোছানোর চেষ্টা করে, এদের পরিণতি আসলেই একবারে ভয়ঙ্কর রকমের খারাপ হয়। যেমন আমরা আমাদের সামনে চোখের সামনে একটা বড় উদাহরণ, যে আওয়ামী লীগ 71-এর চেতনাকে ব্যবসা বা ব্যবসার হাতিয়ার বানিয়ে যে দীর্ঘ প্রায় ধরেন যে 40টা বছরই বলা যায়, যেভাবে তারা তাদের এই অবৈধ সাম্রাজ্য করেছিলেন, তাদের এই অবৈধ সাম্রাজ্য কিন্তু 5 মিনিট টিকে নাই। এদেশের ছাত্র জনতা, এদেশের বিপ্লবী জনগণ সেই অবৈধ সাম্রাজ্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। তো একই সাথে আমরা যেমন আওয়ামী লীগের সেই চেতনা ব্যবসার সমালোচনা করি, আওয়ামী লীগের সেই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ করি, সমালোচনা করি, এখন এই 5ই আগস্ট বিপ্লব পরবর্তী বা গণঅভ্যুত্থান পরবর্তী কেউ যদি এই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে আমরা একইভাবে সমালোচনা করব, একইভাবে প্রতিবাদ করব। এখন আপনি একটার বিষয়ে প্রতিবাদ করবেন, আরেকটার বিষয়ে ধরেন যে আপনি একবারে বাহবা দিবেন, এটা তো হতে পারে না, এটা একটা মুনাফিকি আচরণ।
মানে আগেরটাতে আপনি নাউজুবিল্লাহ আর এই বর্তমানটাতে আলহামদুলিল্লাহ, এটা হতে পারে না। এটা আসলে কোনো সুস্থ ধারার পলিটিক্যাল কালচার হতে পারে না। আমরা এই জন্য বারবার বলার চেষ্টা করছি, আওয়ামী লীগের চেতনা ব্যবসা যেমন হারাম, বর্তমান এই 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও চেতনা ব্যবসা একবারেই হারাম। চেতনাকে কখনো ওই ব্যবসার হাতিয়ার বানানো যাবে না। আপনি আপনার রাজনীতি করেন, আমি আমারটা করব, ওনারা ওনাদেরটা করবে, এটাই আমরা চাই। কিন্তু এখানে বলে রাখা দরকার, আসলে আমি খুব মানে কি বলবো, এটা এক প্রকারের একবারে মানে টেনশনে আছি আর কি, যে আসলে আমরা যে পথে যেদিকে আগাচ্ছি, যে লক্ষ্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে প্রায় 1400-1500 মানুষ জীবন দিলেন, রক্ত ঝরালেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ, আসলে ওই শহীদদের রক্তের ঋণ আমরা শোধ করতে পারবো কিনা, তারা যে কারণে শহীদ হলেন সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা আসলে বিনির্মাণ করতে পারবো কিনা। আজকে গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো যারা এই গণঅভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের মধ্যে আজকে যে এত বিভাজন, এত বিভক্তি, এক দল আরেক দলকে যেভাবে ল্যাং মারামারি শুরু করেছি আমরা, আসলে বাস্তবিক অর্থে আগামীতে আমাদের সবার কপালে আবারও দুঃখ নেমে আসে কিনা, এটা কিন্তু মানে সহজেই অনুমেয়। এই জায়গায় আসলে দেখেন, জামাত বলেন, বিএনপি বলেন, আর আমরা বলি হোয়াট এভার, যদি আগামীতে আবার ফ্যাসিবাদ কায়েম হয়, আবার স্বৈরাচার এখানে ফিরে আসার বিন্দু পরিমাণ সুযোগ পাই, কেউই রেহাই পাবে না। আজকে সেটা জামাত হোক, বিএনপি হোক, কেউ যদি মনে করে থাকে আরে আওয়ামী লীগের বিরুদ্ধে বলা যাবে না, আওয়ামী লীগের ভোট ব্যাংকটা টানতে হবে, আওয়ামী লীগকে এখন সাইলেন্স পজিশনে রাখতে হবে, আওয়ামী লীগের এগনিস্টে যাওয়া যাবে না, এটা সেটা, তাহলে মনে রাখতে হবে আওয়ামী লীগ হচ্ছে একটা বিষাক্ত কালসাপের মতো। এই সাপ মেরে লেজে কিন্তু এখনো বিষ আমরা রেখে দিয়েছি। যে কোনো সময় এই সাপ আবার জীবন্ত হয়ে আমাকে আপনাকে আবার দংশন করবে। সেই দংশন থেকে আমি আপনি কেউই রেহাই পাবো না। এই বোধোদয় যদি আমাদের জাগ্রত না হয়, তাহলে ভাই বলার কিছু নাই। আর কত বলেন, বারবার উদাহরণ কিন্তু আমাদের সামনে জাজল্যমান, 71, 90, 24, আর কত সামনে, আবার জীবন দিতে হবে, মরতে হবে, আবার মরতে চান। আজকে যদি ফ্যাসিবাদ কায়েম হয়, সবচাইতে ক্ষতিগ্রস্ত তারা হবে বিএনপি জামাত, ওনারা বড় দল হিসেবে ওনারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আমাদের একটা পয়েন্টে আসতে হবে, নির্বাচনটা দরকার। নির্বাচন অবশ্যই, নির্বাচন নিয়ে কোনো ধরনের ঢিলেমি, নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র, কনস্পিরেসি, কোনো ধরনের বদমাশি আমাদের মধ্যে রাখা যাবে না। নির্বাচনটা করতে হবে। এখন নির্বাচন করার জন্য কি কি করা দরকার? একটা নির্বাচন তো শুধু নির্বাচন করলে হবে না ভাই। বাংলাদেশের ইতিহাসে 12 বার নির্বাচন হয়েছে খাতা কলমে এই 54 বছরে, কিন্তু 12টি নির্বাচন নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন রয়েছে। কিন্তু আমরা তারপরেও বলি যে কেয়ারটেকারের আন্ডারে যে 4টি নির্বাচন হয়েছে, সেই 4টি নির্বাচন তুলনামূলক ভালো। তো এখন যেহেতু গণঅভ্যুত্থান একটা হয়েছে বাংলাদেশের ইতিহাসে, একটা ভিন্ন রকম পরিবেশ, এই পরিবেশে আগামী নির্বাচন অবশ্যই বিগত 12টি নির্বাচনের চাইতে টোটালি ডিফারেন্ট হতে হবে। ফ্রি অ্যান্ড ফেয়ার, একই সাথে ক্রেডিবল, ইনক্লুসিভ। এই নির্বাচনটা কিভাবে আমরা গ্রহণযোগ্য করতে পারি? এখন আওয়ামী লীগ এখানে নতুন বয়ান নিয়ে আসছে। আওয়ামী লীগ বহির্বিশ্বকে এখন বোঝানোর চেষ্টা করছে যে ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী লীগকে নির্বাচন, মানে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচনটা হয়, এই নির্বাচন ইনক্লুসিভ হবে না। এটা হচ্ছে আওয়ামী বয়ান। কিন্তু আমাদের বয়ান দেশি বিদেশি, একবার শর্ট করে শেষ করবো, ইভেন জাতিসংঘ বলেছে যে ইনক্লুসিভ নির্বাচন মানে জাতিসংঘ বোঝাচ্ছে যে নির্বাচনে জনগণ ভোট কেন্দ্রে যাবে, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে, এটাই হচ্ছে আমাদের কাছে ইনক্লুসিভ নির্বাচন। এখানে কোন দল আসলো আর কোন দল আসলো না ডাজেন্ট ম্যাটার, এটা নিয়ে খুব একটা আমাদের হেডেক নাই। এই যে একটা জাতিসংঘের মানদণ্ড ইনক্লুসিভ নির্বাচনের, এই বিষয়ে আমাদের একমত হতে হবে না। এখন আমরা যদি মনে করে থাকি যে আরে আমি তো ক্ষমতায় আছি, আমি তো ভোগ করতেছি সুযোগ সুবিধা, আমি তো মধু খাচ্ছি সরকারের, নির্বাচন যত লেন্দি হবে, যত প্রলং করবে, দীর্ঘায়িত হবে, আমার জন্য ভালো, তাহলে ভাই কারো জন্যই ভালো নয়। আপনি হয়তো সাময়িকভাবে সুযোগ সুবিধা নিচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে নির্বাচন যদি ফেব্রুয়ারি ক্রস করে সবার কপালে শনির্দোষ অপেক্ষা করছে। এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। আতিক ভাই, যেটি পাপিয়াবা বলছিলেন যে প্রশাসনের টোটাল সেটআপ হচ্ছে জামায়াতের। দেখুন, আমি যদি ওনাকে বলি, উনি কিন্তু সুপ্রিম কোর্টের লয়ার, আমরা একসাথেই। বলুন তো, গত 17 বছরে কোনো নিয়োগ কি জামাতের হয়েছে? হয়তো বিএনপির কিছু হয়েছে, ফিল্টারিং করে করে। যদি নিয়োগই না হয়, ডিসি কীভাবে হবে? এখন এটি হঠাৎ করে কেউ নিয়োগে ডিসি হয়ে যায়? এই যে বলে অনুমান করে, দেখুন আমরা বলি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ থেকে বিএনপি হওয়া যায়, বিএনপি থেকে আওয়ামী লীগ হওয়া যায়। এখন তো আমরা শুনি যে বহু আমলারা মানে লন্ডন তদবির শুরু করেছেন, যে ওখানে একটু আলাপ আলোচনা করলে একটু ভালো জায়গায় যাওয়া যাবে। এটি ওনারা বলেন অসত্য কথা। ওনারা 2-1জনকে দেখেন যারা একটু সৎ মানসিকতার, ওনাদেরকে জামাত ট্যাগ দিয়ে মতো ওই ব্যক্তিগুলোকে ওনারা অবমূল্যায়ন করার চেষ্টা করে থাকেন। দেখুন, যেটা উনি বলেছেন, আমাদের নেতারা নাকি মানে যারা মানে দানা শেষে ভোট করেছেন, 2018 সাল অনলি ব্যতিক্রম, যে সময় জামাতের প্রতীক ছিল না, নিবন্ধন ছিল না, আর যাদের নাম বলে ওরা সবাই আগে আমরা ফাঁসি হয়ে গেছে। 18 সালে তো আমরা তখন একসাথে কাজ করেছি, এবং জামাতের নিবন্ধন নয়, প্রতীক নয়, বিকল্প কি? বিকল্প আমরা দানা শেষে ভোট করেছি। একবার মাত্র দৃষ্টান্ত হয়েছে। তাহলে এটাকে উদাহরণ দিয়ে
সেই প্রেক্ষাপটটাকে সামনে এনে কথা বললে ইনশাআল্লাহ উনি ইহুদি মানুষকে দিতেন না। উনি বলেছেন যে বিভিন্ন জায়গাতে আমরা মানে ধর্মকে ব্যবহার করি। আমি যদি বলি যে আসলে ধর্মকে ব্যবহার কারা করে, দেখুন আমরা তো ধর্মীয় অনুশাসন মেনে চলি আমরা। আচ্ছা বলুন তো, আমরা কখনো নির্বাচন আসে মাজারে যাই, যাওয়ার ইতিহাসটা কাদের? নির্বাচন আসলে ওমরা করতে যাবে, ইতিহাসটা কাদের? পোস্টারে আলহাজ শব্দ কারা লেখে? ওনারাই লেখেন। আমরা কখনো আমরা আলহাজ কোথাও লিখি না। এবার দান সদগা মসজিদে যায়, মেম্বারে যায়, কথা বলতে ওনারা ইসলামী মানে লেবাসটাকে ধারণ করে সিম্পিতি পাওয়ার জন্য কাজটা করেন। আমরা অলওয়েজ মসজিদে যাই, আমাদের নতুন করে ইলেকশন আসলে ওই রূপটা ধারণ করার পর, কারণ আমাদের এর উপরে আছে। আর ওনারা এটাকে 365 দিন অনুসরণ করেন না বলে নির্বাচন আসে, যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি, সবাই ধর্মীয় সিম্পিতি লাগবে, এটাকে ওনারা দাড়ি টুপি মোটামুটি লাগে এটাকে দিয়ে যে আমরা একটা অবস্থা আমাদেরকে ভোট দেন। এগুলো বাংলাদেশে এখন আর কোনো কাজে আসবে না। এই সমস্ত এই যে মানে সুরতের যে রাজনীতি ওনারা করেন, সুরতের রাজনীতির দিন শেষ। নতুন বাংলাদেশ মানুষ অনেক সচেতন এবং নতুনটাকে মানুষ গ্রহণ করবে, এবং যারা বিপ্লবকে ধারণ করেছে, যারা দেশের সংস্কার আছে, তাদেরকে মানুষ গ্রহণ, আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা আনবে মানুষ। আপাত 1.5 মিনিটের হ্যাঁ, উনি বললেন যে আমরা আলহাজ লাগাই। আলহাজ কেউ লাগায় না, বিএনপির লোকজন আলহাজ লাগানোর কোনো প্রয়োজন হয় না। বিএনপি দল করে, সেই হিসেবে তারা নমিনেশন পায়। আর ওনারা প্রফেসর, অধ্যাপক, মানে একটা প্রভাষক অধ্যাপক লাগায় দেয়, 3 বছর 4 বছর চাকরি করলে সব অধ্যাপক। এই অধ্যাপকের রহস্যটার মহত্বটা, জামাত ইসলামকে কিভাবে সব অধ্যাপক হয়ে গেল, এটা আমার জানার এখানে দরকার আছে। দেখেন, এইখানে আমি একবারে নাম ধরে বলছি, 27/10/2025 সালে নিয়োগপ্রাপ্ত সোলাইমান, যিনি ডিসি ছিলেন, তাকে এই 8 দিনের মাথায় পরিবর্তন করে দেয়া হলো শাহাদাত হোসেন মাসুদকে। প্রচার মাধ্যমে বলে গেলাম যে শাহাদাত হোসেন মাসুদের আইডেন্টিটিটা কি। আমি, আপনারা সাংবাদিক, এটা আপনারা উদ্ধার করবেন এবং বের করবেন করে অন্তত পার্সোনালি আপনারা আমাকে জানাবেন। এবং আমি আরেকটা জিনিস জানতে চাই যে জামাত ইসলামের যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির ছাড়া অন্য কোনো মেধাবান কিংবা অন্য কোনো মানসিকতা সম্পন্ন ব্যক্তিকে তারা কতটুকু চাকরির ক্রাইটেরিয়া কতটুকু, এটা আমার জানার ব্যাপার আছে। মাজারে আমরা অবশ্যই যাব, আমাদের দিবস আছে, মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী রাষ্ট্রপতি জিয়ার, সেই হিসেবে আমরা যাই। নির্বাচনকে সামনে রেখে আমরা মাজার জিয়ারত ঘন ঘন করি না। আর আমরা তো অলিয়া উলিয়ার দরবারের মাজারের নির্বাচনকে সামনে রেখে যাচ্ছি না, আমরা আমাদের দলের প্রধানের দিবস হিসেবে আমরা যাই। এখন এইখানে যে আপনি নামাজের কথা বললেন, আপনার পরোয়ার সাহেব আরেকটা কথা বলছে যে ভাই আমরা সারা বছর নামাজ পড়ি টুপি পরে, আর বিএনপির এমপিরা নির্বাচন আসলে টুপি আর উজু আছে কিনা আছে মসজিদে যাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পায়। আমি ব্যক্তিগতভাবে বলি, ভোট আসলে আমার নামাজ মাগরিবেরটা কাজা হয়ে যায়। কারণ আমি যখন আসরের নামাজের পর একটা মিটিংয়ে যাই, মিটিংটা করার সাথে সাথে মাগরিবের পরে যখন আরেকটা জায়গা থাকে, সেখানে আমাকে দৌড়াতে হচ্ছে, তাহলে কাজা হয়ে যাচ্ছে। এই যে মানুষের ব্যক্তির নামাজ কে পড়ছে কে পড়ছে না, আল্লাহ তাআলা 2 ঘাড়ে 2 ফেরেশতা রাখছে, হিসাব তারা করবে। এটা জামাত ইসলামের কাছে হিসাব জবাবদিহি তার দেওয়ার কোনো প্রকার ইসলামের বিধানই নাই। আমি দিবটা কেন পরোয়ার সাহেবকে? আর প্রত্যেকটা পরোয়ার সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ, যে পরিস্থিতি, উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আছে। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।